সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে শিক্ষা প্রযুক্তি নিয়ে আলোচনা। কথা হবে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও। সংবিধান অনুযায়ী অস্তিত্ব নেই সংস্কার পরিষদের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন নানা নানির কবর জিয়ারতে। কোটিতে বিক্রির সড়ক, হকারের দখলে গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন রাস্তা। বিদ্যুতের অবৈধ লাইনের ছড়াছড়ি, দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজি, অসহায় পুলিশ। চাহিদা অনুযায়ী মিলবে জ্বালানি তেল, বিক্রিতে রেশনিং সহ সব বিধিনিষেধ তুলে নিল সরকার। রাশিয়ার তেল আনার বিষয়ে চলছে আলোচনা, জানালেন প্রতিমন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত 15। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। এখনই যুদ্ধ বন্ধের কোনো চুক্তিতে রাজি নন ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। 2 দিন মুলতবির পর দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঈদের আগে আজই অধিবেশনের শেষ দিন। সংসদ সচিবালয়ের দিনের কার্যসূচি অনুযায়ী আজ অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অধিবেশন শুরুর আগে সংসদ ভবন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী অস্তিত্ব নেই সংস্কার পরিষদের। বিষয়টি উচ্চ আদালতের বিচারাধীন। মাসিক 600 টাকা হারে, যেটার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন হলো এটা, আর মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের, সংস্কার পরিষদের কোনো অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশন এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, মনে হয় জুডিশিয়ারিতে আছে, রুল জারি হয়েছে, সেটা জুডিশিয়ারির বিষয়। তবে কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে, সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে, সেটা সংসদে আলাপ আলোচনা হবে এবং সংবিধান সংশোধন হলে সেই মতে সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়, যদি শপথ গ্রহণ করতে হয়, সেটা তারপরের ব্যাপার। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারাল উপজেলা বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এদিন দিনাজপুর শহরে নানা নানির কবর জিয়ারতে অংশ নেবেন তারেক রহমান। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপি সভাপতি বলেন, এই মাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কেটেছে কৈশোর শৈশব। শহরের বালুবাড়িতে তার মা আপোষহীন নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। প্রাণচাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক উনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা এসএসএফ এর পরামর্শেই আমরা করছি। প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর। কোটি টাকায় বিক্রি হয়ে গেছে গুলিস্তানের বিভিন্ন সড়ক। হকারদের দখলে সরকারি রাস্তা নেওয়া হয়েছে, বিদ্যুতের হাজারো অবৈধ লাইন। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন চলে লাখ লাখ টাকা চাঁদাবাজি। পুলিশ বলছে অভিযানেও তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। অন্যদিকে সিটি কর্পোরেশনের দাবি ধাপে ধাপে হকারদের সরিয়ে নেওয়া হবে অন্য স্থানে। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধান।
পাতাল মার্কেট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই 100 মিটার সড়কে প্রায় 300-এরও বেশি ভিটি বা দোকান রয়েছে। পুরো গুলিস্তান জুড়ে এই দোকানের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। মূলত এই দোকানগুলো ঘিরেই এখানে চলছে কোটি টাকার রমরমা বাণিজ্য। গুলিস্তানের ফুটপাতে দোকান করার জন্য একটু জায়গা পেতে কি করতে হয়? ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় এজন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এর পুরোটাই যাবে প্রভাবশালীদের পকেটে। কিছুক্ষণের মধ্যে মেলে আশ্বাস, এখানকার এক ওয়ার্ড নেতাকে মাসে 8000 টাকা দিলে মিলবে 5 ফুট জায়গা। সন্ধ্যা নামতেই চোখে পড়ে সব দোকানেই রয়েছে বৈদ্যুতিক সংযোগ। এগুলো সবই অবৈধ সংযোগ। সংযোগ প্রতি দৈনিক দিতে হয় 50 থেকে 100 টাকা। কিন্তু সরকারি এই সড়ক কারা বিক্রি করলেন? লাইটের নামে দৈনিক 50 থেকে 100 টাকা চাঁদা তাদের পেটে ঢুকছে। 5 টাকার একটা দোকান চকি ফালায় বিক্রি করা হয়। যখন যে সরকার আসে তাদের নেতাকর্মীরাই খায়। তথ্য বলছে বছরের পর বছর গুলিস্তানের বিভিন্ন সড়ক ফুট প্রতি দামে বিক্রি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী কিছু মানুষ। প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে 2000-এর বেশি দোকানে জায়গা প্রতি মাসিক ভাড়া 6 থেকে 10,000 টাকা। দোকান প্রতি অ্যাডভান্স 50,000 থেকে 1 লাখ। 50,000 দিতে পারবেন? টাকা চাঁদা দিলেও ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না হকাররা। বড় বড় নেতারা দোকান চালায়, এক নেতারা 4-5টা করে লাগায়, লোকটাই কিছু বলার নাই। কাকে বলবেন? পুলিশ সরাসরি টাকার ভাগ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা পান বলেও দাবি তাদের। পুলিশ না মিলে এখানে বস্তু দিবে। অন্যদিকে ফুটপাত দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। আপনি কত দিবেন? ওই পারে সাজু ভাই গলাইনে যে কথা কর। আসসালামু আলাইকুম। গুলিস্তান একটা দোকান লাগাবো ভাই। ট্রেড সেন্টারের সাইডটা অবু ভাই না। ফুটপাত থেকে চাঁদা গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান পুলিশের। এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির। পুলিশ এই হকারদের কাছে কোনো চাঁদা তোলা বা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না, কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি কর্পোরেশন বলছে সেই পুরনো গত বাধা কথা, হকারদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। যেখানে পাবলিক ইজমেন্ট আছে সেখানে ব্যবসা করার সুযোগ নেই, এবং লাইট যারা বাল্ব যারা বিদ্যুৎ ব্যবহার করছে সেটিও নিশ্চয়ই অবৈধ। সেটি বিদ্যুৎ বিভাগের আপনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগে আমরা নজর আনতে চাই। যদি এরকম হয় তার ব্যবস্থা নেবে। সড়ক ফুটপাত থেকে সরিয়ে দিলে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়ার আহ্বান হকারদের। এটা গুলিস্তান মানুষ সড়কের ভিতরে টুকটাক কিছু করে খাচ্ছে ভাই। দোকান দিয়ে এটি তো সাইড কইরা ভাই, হামলা দিলে আবার জায়গা আবার বস। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস। গুরুত্ব পাবে সংক্রমণ নিয়ন্ত্রণ, জানালেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। জ্বালানি তেল বিক্রিতে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ ঘোষণা দেন। বলেন, বেশ কিছু জাহাজ দেশে এসেছে, দ্রুতই সরবরাহ বাড়বে। রাশিয়ার তেল আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোন পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা। সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সকাল 9টায় তাকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সকাল 10:30টায় এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নেওয়া হয় বিমানবন্দরে। পরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, অসুস্থ হওয়ার পর এভার কেয়ার হাসপাতালে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আরও থাকছে।
দুপুরে অলিখিত ফাইনালের মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রামে ছিলেন বেশিরভাগ ক্রিকেটার। ভুল শুধরানোর টোটকা দিলেন তালহা জুবায়ের। এবার বাণিজ্যের সংবাদ। ব্যাংক ঋণে সুদের হার ছাড়িয়েছে 16%। এ অবস্থায় কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ ব্যয় কমাতে বিশ্বের দেশগুলোর সঙ্গে মিল রেখে নীতি সুদহার নির্ধারণের উপায় খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে বড় বাধা খেলাপি ঋণ বলছেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার বছরগুলো পর্যবেক্ষণে দেখা যায় উচ্চ মূল্যস্ফীতির দেশগুলোতে ধারাবাহিকভাবে ঋণের সুদ গুনতে হচ্ছে 33 থেকে কখনো কখনো শতভাগ। আবার চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ভারতের মতো দেশে ঋণের সুদের হার 2023 সালের পর থেকে ওঠানামা করছে 2 থেকে 7.5%। 2024 সাল থেকে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে নীতি সুদ হার 10% স্থির রাখার ফলে ঋণের সুদ বেড়েছে 16% বা তারও বেশি। সব পরিপালন করে যদি ব্যবসা করতে চান, আপনার তো 15% রিটার্ন হওয়া টাফ। তারপর যদি আবার 15% ইন্টারেস্ট দিতে হয়, তবে তো আপনার পক্ষে প্রফিটেবল একটা প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও সরকারের লক্ষ্য আর অর্জনে বড় বাধা হবে খেলাপি ঋণ। সাস্টেনেবলি রেট অফ ইন্টারেস্ট কমাতে গেলে আপনার এনপিএল এর উপর হাত দিতে হবে। ব্যবসায়ী সংগঠন বলছে কিছু মন্দ ব্যবসায়ীদের জন্য পুরো শিল্প খাতকে চ্যালেঞ্জে ফেলা সমীচীন নয়। কেন আমার ইন্টারেস্ট রেট এত হাই হলো? এই হাই যে হলো, এই পরিমাণ মুনাফা তো আমি অর্জন করি না। এক্সচেঞ্জ রেটে স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কাঠামোগত সংস্কার ও নিরবিচ্ছিন্ন জ্বালানিতে মনোযোগ দিতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সরকার নারী শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ডক্টর জুবাইদা রহমান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। বর্তমান সরকার কন্যা শিশুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার প্রয়াস নেবে। একমাত্র শিক্ষার মাধ্যমেই একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। রাজবাড়ীতে ট্রাক উল্টে চাপা পড়ে হেলপার নিহত হয়েছেন, আহত হয়েছেন চালক। সকালে নাটোর থেকে আলু বোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিল। চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলেন হেলপার। কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকের নিচে খাদে পড়ে যায় ট্রাক ও আলুর বস্তার চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় হেলপারের। আহত চালককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। একই দিন লেবাননেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে 14 জনের। জবাবে ইসরায়েলে পাল্টা আঘাত হেনেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। হামলা হয়েছে আমিরাত, সৌদি ও কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও। এদিকে ইরান যুদ্ধবিরতি চায় দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই কোনো চুক্তিতে রাজি নন তিনি। হরমুজ প্রণালী খোলা রাখতে অন্য দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। অলিখিত ফাইনালের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ পাকিস্তান এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়। ম্যাচ শুরু আজ দুপুর 2টায়। র্যাঙ্কিংয়ের কারণে পাকিস্তানের চেয়ে ম্যাচের গুরুত্ব বেশি বাংলাদেশের কাছে। অবশ্য এমন ম্যাচের আগের দিনে নাজমুল হোসেন শান্ত বাদে বাকিরা ছিলেন বিশ্রামে। ঘুরে দাঁড়াতে শান্ত সাইফদের ভুল শোধরাতে বললেন কোচ তালহা জুবায়ের। টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন। প্রথম 2 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাইফ হাসান। অন্যদিকে পাকিস্তান চাইবে আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংস্কার পরিষদের অধিবেশন কেন ডাকা হয়নি? সংসদ অধিবেশনে প্রশ্ন বিরোধী দলীয় নেতার। সংবিধানে না থাকার যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর। কার্যনির্বাহী কমিটির বৈঠকে হবে আলোচনা। এবং চাহিদা অনুযায়ী মিলবে জ্বালানি তেল। বিক্রিতে রেশনিং সহ সব বিধিনিষেধ তুলে নিল সরকার। রাশিয়ার তেল আনার বিষয়ে চলছে আলোচনা, জানালেন প্রতিমন্ত্রী। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রোজা।
খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।